Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প কান্না, কাহিনী নবেন্দু ঘোষ। শুনছেন নবেন্দু ঘোষ রচিত আজকের গল্প কান্না। ঢং ঢং করে 2টোর ঘণ্টা বাজল। কান পেতে শুনল বিপিন। রাত 2টোর ঘণ্টা। করিডোরে শান্তির পদচারণা চলছে। নাল বাঁধানো বুটের কঠিন শব্দ উঠছে। খট 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 খট, একটানা শব্দ। শেষ রাতের স্তব্ধতা। সারা শহর ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে। এই জেলখানার ভেতরেও সেই ঘুমের ঢেউ এসেছে। স্বপ্নের জোয়ার এখানকার উঁচু দেওয়ালগুলোকেও অতিক্রম করে ফেলেছে। কিন্তু ঘুমোয়নি বিপিন। শুধুই বিপিন ঘুমোয়নি, ঘুমোয়নি ওই শান্তি এবং আরও 2-3 জন। শান্তির বুটের শব্দটা কাছে এলো। করিডোরের দেওয়ালে একটা বাতি জ্বলছিল। তার আলোর ধারা এসে পড়েছিল বিপিনের কামরার সামনে। কিন্তু তাতে ভেতরটা সম্পূর্ণ আলোকিত হয়নি। আবছা অন্ধকার ঘুপটি মেরেছিল কোণের দিকটায়। সেই কোণেই বসেছিল কম্বলের ওপরে বিপিন। জিজ্ঞাসা করল, কটা বাজলো চৌবেজি? কটা? হ্যাঁ, কটা আবার? 2টো বাজলো ভাই। আরো 3 ঘন্টা। কতক্ষণ আর? তারপর যখন 5টা বাজবে, ওই লোহার দরজাটা খুলে যাবে, ফাঁসির দড়ির ডাক শোনা যাবে। হ্যাঁ, আজই শেষ রাতে ফাঁসি হবে আমার। হাসি কান্না, সুখ দুঃখ, আলো আধারের দ্বন্দ্বে ভরা পৃথিবীকে শেষবারের মতো আর একবার দেখতে ইচ্ছে করছে বড়। উপায় কোথায়? রাত্রি শেষে ফাঁসি হবে যে। খুনি আসামির, কলঙ্কযুক্ত অপরাধীর মূল্যহীন জীবন। এই সেলের অন্ধকারে নিঃশব্দে বসে বসে আসন্ন মৃত্যু রাজ্যের ছাড়পত্রের জন্যই অপেক্ষা, শুধুই অপেক্ষা। খুনি আসামি বিপিন। বহাল তবিয়েতে সে তার স্ত্রী মালাকে গলা টিপে মেরেছে। প্রমাণ অজস্র, সাক্ষী অসংখ্য। বস্তির নরনারীরা এসে যখন তাকে জোর করে টেনে হিঁচড়ে একপাশে নিয়ে এলো, তখন দেখা গেল যে মালার জিভ বেরিয়ে এসেছে। নাক দিয়ে 2 কষ বেয়ে রক্ত গড়াচ্ছে। আতঙ্ক বিস্ফারিত 2টো চোখের তারা স্থির হয়ে গেছে। সে মারা গেছে। বিচার বেশি দিন চলেনি। প্রমাণ সুস্পষ্ট। দায়রা জজ রায় দিলেন যে একেবারে না মরা পর্যন্ত আসামি বিপিনকে ফাঁসি কাঠে ঝুলতে হবে। আজ শেষ রাতে দায়রা জজের সেই মৃত্যুদণ্ডাজ্ঞা প্রতিপালিত হবে। বিপিন তা জানতে পেরেছে গতকাল। আচ্ছা, সত্যি কি বিপিন খুন করেছিল? প্রমাণ এবং সাক্ষীর দরকার ছিল না। বিপিন নিজেই তার অপরাধ স্বীকার করেছিল।
শুধু স্বীকার করেনি যে কেন সে খুন করেছিল। আসামি পক্ষের উকিল প্রমাণ করতে চেয়েছিলেন যে বিপিন উন্মাদ। প্রমাণ টেকেনি। ডাক্তারের রিপোর্টে তার মস্তিষ্ক বিকৃতি মিথ্যা বলে প্রতিপন্ন হলো। সাক্ষীরা প্রমাণিত করল যে আসামি নিজে দুশ্চরিত্র ছিল এবং এই নিয়ে তার স্ত্রী তাকে গঞ্জনা দিত বলেই সে ক্রোধোন্মত্ত হয়ে মালাকে খুন করেছে। বিপিন কোনো প্রতিবাদ করল না। আসামি পক্ষের উকিল ক্ষীণ কণ্ঠে একটু প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার টেকেনি। বিচারক সাক্ষীদের কথাই বিশ্বাস করলেন। মৃত্যুদণ্ডাজ্ঞা সহজেই ঘোষিত হয়ে গেল। বিপিন কোনো প্রতিবাদ করেনি। প্রতিবাদ করলে খুন করার কারণ সম্পর্কে যদি সত্যি কথা বলতাম, কেউ বিশ্বাস করত? আর তো মাত্র 3 ঘন্টা। আর একবার আগাগোড়া এই জীবনটার কথা ভাবা যাক না। আজ এই মুহূর্তে নিজের জীবনের অসম্পূর্ণ পাণ্ডুলিপি ব্যতীত আর কি বা অবশিষ্ট আছে? বিপিনের জীবন জন্ম আর আসন্ন মৃত্যুর মধ্যবর্তী একটা অবিচ্ছিন্ন দুঃখের জীবন। সে জীবনে ঘটনা বৈচিত্র্য নেই বললেই চলে। চাকচিক্য নেই, মহাকাব্য কিংবা নাটক তৈরির উপাদানও নেই তাতে। দূর বরিশালের কোনো গ্রামে সে জন্মেছিল। কেমন করে অশিক্ষায় অভাবে বড় হয়ে সে একদিন আয়রন ফ্যাক্টরিতে 16 বছর বয়সে ঢুকেছিল, সে কথা আর ভেবে কি কোনো লাভ আছে? তার চেয়ে আজ ঠিক সেইখান থেকেই ভাবা যাক, যেখান থেকে ফাঁসির দড়িটা বিপিনকে অদৃশ্যভাবে আকর্ষণ করতে লেগেছিল। জেলখানার ভিতরেও এখন স্তব্ধতা। শুধু শান্তির বুট শব্দ তুলছে। কৃষ্ণপক্ষের রাত। আকাশে হয়তো অসংখ্য তারা ছড়ানো রয়েছে, কিন্তু বিপিন তা দেখতে পাচ্ছে না। চোখ বুজে সে ভাবছে। হঠাৎ সে উঠল, চোখ মেলল। কে কে যেন কাঁদছে, বিনিয়ে বিনিয়ে কি যেন কাঁদছে। দূরে, অতি দূরে, বহু দূরে। ওই কান্নাই তো রাত্রি শেষে আসন্ন ফাঁসির দড়ির পেছনে। কে কাঁদে? চৌবেজি, কে যেন কাঁদছে। না না না, দূর। বিপিন চুপ করল। সে ছাড়া কেউ শুনতে পাবে না এই কান্না। এই কান্নার সঙ্গে পরিচিত হতে হলে চলুন তার বস্তির ঘরে একটু ফিরে যাই। কাঠ, মাটি আর টিনের একখানা ঘর, পেছনে ছোট একটা উঠোন পেরিয়ে খড়ের ছাউনি দেওয়া রান্নাঘর। তাতেই থাকত সে, তার স্ত্রী মালা, 5 বছরের ছেলেটা আর জরাজীর্ণ শাশুড়ি। লোহালক্ষর পিটিয়ে মোট মাইনে পেতাম 38 টাকা। লম্বা চওড়া জোয়ান মানুষ, লোহার মতো শক্ত শরীর। আমার স্ত্রী মালাও স্বাস্থ্যবতী, বাচ্চাটাও জীর্ণ শীর্ণ নয়। আর শাশুড়ি বুড়ি হলেও কম খেত না। 38 টাকায় কুলোয়? তাই ভাতেও কুলোতো না। অথচ বয়লারের আগুন, গলানো লোহার উত্তাপ, তার উপর ভারী হাতুড়ি মানুষকে রাক্ষসের মতো ক্ষুধার্ত করে তোলে। প্রতিদিন বাড়ি ফিরে খাবার সময় হাড়ির ভেতরটা দেখে হাত গুটিয়ে নিতাম। আক্রোশে জ্বলতে জ্বলতে শাশুড়ির দিকে তাকিয়ে হিংস্র হয়ে উঠতাম। কোত্থেকে যে এই আপদটা এসে জুটল?
বুড়িরই বা কি দোষ? জামাই ছাড়া পৃথিবীতে তো আর কেউ নেই, যাবেই বা কোথায়? সে জানে তার পরমায়ু ফুরিয়ে এসেছে, তাই পরিপূর্ণভাবে জীবনের স্বাদটা পেতে চায়। লোভীর মতো খেতে বসে জেকে বসত, ভাত দেখে গভীর তৃপ্তির আবেশে তার চোখ দুটো বুজে আসত। মুখে তো 4-5টা মাত্র নড়বড়ে দাঁত, তাই দি ধীরে ধীরে রসিয়ে রসিয়ে ভাত চিবোতো। অনেকক্ষণ ধরে খেত সে। আমার খাওয়া হয়ে যেত, বাচ্চাটারও শেষ হতো। বুড়ি তবু বসে থাকতো, বসে বসে ভাত কটা শেষ করে তার মেয়ের দিকে তাকাতো, বলতো, ডাটা চচ্চড়িটা বড় ভালো হয়েছে মালা, দে তো আর 4টে ভাত মা। মালা মৃদু হেসে হাঁড়ি থেকে ভাত দিত, আর প্রায় শূন্য হাঁড়ির চেহারাটা দেখে বিপিন বারুদের মতো জ্বলত। আমার ভেতরটা বারুদের মতো জ্বলে উঠত। দাঁতে দাঁত চেপে ক্রোধের উচ্ছ্বাসটাকে দমন করতাম ঠিকই, কিন্তু মন যে কুকথা বলতো। হারামজাদি রাক্ষসী বুড়ি মরেও না, বজ্জাত মেয়ে ছেলে কোথাকার। কি হলো, তুমি কিছু বলছো নাকি? বাচ্চা ছেলেটা ঠিক সেই সময়ে হঠাৎ আবদার করে উঠত, আমিও খাবো দিদিমা, আমিও খাবো। কিচ্ছু বলছি না, তুমি খাও। কথা নেই বার্তা নেই, ওকে মারলে যে, তার চেয়ে একেবারে মেরেই ফেলো না ওকে। চুপ চুপ বলছি। কেন কেন চুপ করবো? কেন? কি দোষটা আমার? কি করলাম? নিকুচি করেছে শালা সংসারে। কেন যে কান্না আমি সইতে পারি না। আরে কাকে মারতে কাকে মারলাম? ওদের না মেরে ওই বুড়িটাকে একটা মারলেই তো হতো। এমনিভাবে দিন কাটছিল। ছেলে বউয়ের কান্না শুনে আর পেট ভরে খেতে না পাওয়ায় শুধু বিপিনের মনের মধ্যেই যে হিংস্রতার ঝড় উঠেছিল তা নয়, বিপিনের সহকর্মীদের মনেও তেমনি ঝড় উঠেছিল। ধীরে ধীরে দলবদ্ধ হচ্ছিল তারা, সংগঠিত হচ্ছিল। ফাঁকা বুলির দমকে তারা এক হচ্ছিল না, পেটের দায় তাদের পাশাপাশি দাঁড়াতে শেখাচ্ছিল। যুদ্ধের বাজারে কোটি টাকা আয় করেছে এই ফ্যাক্টরির মালিকেরা, কিন্তু তাদের অবস্থার কিছুই বদলায়নি। যুদ্ধের দেবতারা বাজারে আগুন ছড়িয়েছে, চাল ডাল আর নুন তেল হয়েছে দুষ্প্রাপ্য দুর্মূল্য, অথচ তাদের শ্রমের দাম বাড়েনি। হাড় ভাঙা খাটুনির পর পেটে যে রাক্ষসের ক্ষুধা জন্মায়, তার সামনে অল্প আহার্য দেওয়ায় এবার বিপর্যয় ঘটল। ফ্যাক্টরির শ্রমিকেরা বিদ্রোহের পতাকা তুলে হাওয়ায় ধরল। বেতন বৃদ্ধির দাবি নিয়ে তারা কর্তৃপক্ষের সামনে দাঁড়ালো। দাবির খসড়াটা সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে দিয়ে রক্তচক্ষু করল মালিকেরা। শ্রমিকেরা পাল্টা ঘাড় মারল, স্ট্রাইক। বিপিনও সোৎসাহে এতে ঝাঁপিয়ে পড়ল। 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, তবু মীমাংসা হলো না। এ লড়াইয়ের নিয়মই বুঝি তাই। মালিকেরা ভাবে ক্ষুধার তাড়নায় হয়তো ধর্মঘট ভেঙে যাবে, কিন্তু এখানে তা হলো না। ধর্মঘট চলল, ওদিকে শ্রমিকের কোষাগার শূন্য হয়ে গেল। মাসের মাঝামাঝি আমরা বিদ্রোহ করেছিলাম, ভেবেছিলাম কয়েকদিনেই শেষ হয়ে যাবে, কিন্তু হলো না। অবস্থা খারাপ হয়ে উঠল, খুব চিন্তায় পড়লাম। 4-4টে পেটের জোগান দেব কোত্থেকে? কি করে চালাবো আমি? চলবে কি করে? বুদ্ধিতে কুলিয়ে উঠতে পারি না। চোখের সামনে
অন্ধকার হয়ে আসে সব কিছু। অথচ হার মানলেও চলবে না। কি করা যায়? ধার চাইব কার কাছে? কোন মুখে চাইব? এমনই অভাবের সময় আমার বুড়ি শাশুড়ি আরো খেপিয়ে তুলল আমাকে। পকেটে পয়সা নেই, শিগগির টাকা পাবার কোনো আশাও নেই। অতি কষ্টে নুন ভাত জুটছে এক মুঠো করে। তবু বুড়ির নির্লজ্জ ক্ষুধা এক তিলও কমেনি। একদিন সন্ধ্যায় চুপ করে বসে আছি আমি, ক্ষুধার জ্বালায় ঝিমোতে ঝিমোতে ফ্যাক্টরির আন্দোলন আর মালিকের মনোভাবের কথা ভাবছি। আর কতদিন চলবে এমনি ধারা? ভাত খেতে এসো। হ্যাঁ, ভাত? লাফিয়ে উঠে রান্নাঘরে গিয়ে বসলাম। গিয়ে দেখি ছেলে আর বুড়ি আগে ভাগেই বসে আছে। ভাত খেতে আরম্ভ করলো সবাই। শুধু আলু সেদ্ধ আর ভাত, আর কিচ্ছু নয়। খাওয়া শেষ করে আমি উঠলাম না, বসে বসে ওই বুড়ির খাওয়া দেখতে লাগলাম। কেমন যেন নীচ হয়ে গেছে আমি, কিন্তু টের পেয়েও নিজেকে সংশোধন করতে পারি না। মালা, ও মা, ও মা, আর 4টি ভাত দে তো মা। এই ঘটি দে। থাক থাক, ওতেই হবে মা, ওতেই হবে। দিদিমাকে ভাত খেতে দেখে ছেলেটাও হঠাৎ দাবি জানালো যে তাকেও ভাত দিতে হবে। আগে ওই কটি খা দেখি রাক্ষস, তারপরে চাস। না না না, আমাকে আরো ভাত দে, যে বলছি। না। কেন দেবে না? কেন? বারে আমি খাবো না। মা চাইলে দিতে পারো, আর ছেলে চাইলে দিতে পারো না। কি বললে? কি বললাম? হ্যাঁ, কি বললাম? মা, মা, আরো ভাত দে না মা, ভাত দে না। আমাকে মারছিস কেন বাবা? ছেলেটাকে কি বিশ্রী দেখাচ্ছে ছেলেটাকে, কি বিশ্রী, কি বিশ্রী, বিভৎস। বাবা, কি হলো? ওকে মারলে যে? বেশ করেছি। লোহা পিটানো হাতের মধ্যে এঁটো ভাত শুকিয়ে খড়খড় করছিল। সেই হাত দিয়ে বিপিন মালার গালে একটা চর কষিয়ে দিল। ঠাস করে একটা শব্দ হলো। মালা কাঁদলো না, কিন্তু আরো জোরে কেঁদে উঠলো ছেলেটা, আর কেঁদে উঠলো বুড়ি হাউমাউ করে। বিপিন উঠে দাঁড়ালো। না না, আর টেকা যাচ্ছে না। কুৎসিত কান্নায় রান্নাঘরটা ভরে যাচ্ছে। কয়লার ধোঁয়ায় বদ্ধ ঘরে যেমন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তেমনি কষ্ট। বুড়ি কাঁদছে, ছেলে কাঁদছে, গুমরে গুমরে মালাও কাঁদছে। ধ্যান, এখানে টেকা যায়? ধ্যান। বিপিন ঘর ছেড়ে বেরিয়ে গেল। রাস্তায় এলোমেলো ভাবে বেড়াতে লাগলো সে। ভাটিখানায় যাবার মতো রসদ তো বিপিনের আর নেই। ভোরবেলায় পরদিন উঠে দেখা গেল বুড়ি ঘরে নেই। মালা ছটফট করতে লাগলো। বিপিন গিয়ে বস্তির এদিক ওদিক খোঁজ নিল, কোথাও পাওয়া গেল না বুড়িকে। বেলা বাড়তে লাগলো, দিন কাটলো, বুড়ি আর ফিরল না। মালা অনবরত চোখের জল মুছতে লাগলো, কিন্তু বিপিন একটুও বিচলিত হলো না। ভালোই হয়েছে, আপদটা বিদেয় হয়েছে। এখন থেকে দুমুঠো বেশি খাওয়া যাবে। 3-4 দিন কেটে গেল আরো। ধর্মঘটের অবস্থা ওদিকে একই রকম। কর্তৃপক্ষেরা মাঝে মাঝে দালাল দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করছিল, ফল হয়নি। শ্রমিকদের দৃঢ়তা আরো বেড়ে গেল তাতে। কিন্তু আর যে চলে না। কোনো মতে আরো 2-3 দিন চলবে, বুঝলে? আমার মা হতভাগী, সে তো নিষ্কৃতি দিয়ে গেছে, তাই কোনো মতে আরো 2 দিন তোমার পেট ভরাতে পারবো।
শুধু আমার পেট ভরাবে, আর তোমরা? আমাদের কথা ভেবে তোমার দরকার কি গো? আমরা হাওয়া খেয়ে থাকবো। মালার চুলের গোছা টেনে খারাপ একটা গাল দিয়ে বিপিন দাঁতে দাঁত চেপে বলল, তবে রে মাগি, তোর এতবার বেড়েছে না? তোর এতবার বেড়েছে? খুব সাবধান, কিন্তু নইলে চুলের মুঠি ধরে না আছড়ে মারবো বলে দিলাম। বিপিনের চোখ মুখের চেহারা দেখে কেমন যেন ভয় পেল মালা। সে চুপ করলো, কিন্তু তার অন্তরের জ্বালা জল হয়ে বেরোলো চোখ দিয়ে। আর তাই দেখে তাকে ছেড়ে দিয়ে পালালো বিপিন। এই কান্না সে সহ্য করতে পারে না। এই কান্নার হাত কি করে এড়াবো? বাচ্চা ছেলেটা সকালে বিকেলে খেতে চায়, অনবরত কাঁদে। ও কি যে করি! কাঁদছিস কেন বাবা? কাঁদিস না, থাম বাবা, থাম। খাবে না শোনা আমার? চুপ কর শুয়োরের বাচ্চা, চুপ। ছেড়ে দিও না গো, মেরে ফেলো। তুমি ওর জন্ম দিয়েছ, তুমি ওকে শেষ করো, বুঝলে? বস্তির আঁকা বাঁকা নোংরা রাস্তায় ঘুরে বেড়ায় বিপিন। সামনে যা পড়ে তাতেই বরং আক্রোশে লাথি মারে সে। হাঁস, মুরগি, কুকুর কেউই রেহাই পায় না। কান্না সে সইতে পারে না। কেন কাঁদে বাচ্চাটা? কেন কাঁদে মালা? আর কেনই বা কাঁদত সেই বুড়িটা? বস্তির ঘরে ঘরে আরো কত লোক যে এমনি কাঁদে, কত অসংখ্য লোক কাঁদে সারা পৃথিবীতে। ধর্মঘটের ইতিহাস ওদিকে বদলায় না। মুখোমুখি দুদল দাঁড়িয়ে আছে, দুদলই সুযোগ খুঁজছে, কিন্তু কেউই হার মানছে না। একদল শুকিয়ে মেরে জিততে চায়, আর একদল শুকিয়ে মরেও জিততে চায়। সেদিন সন্ধ্যাবেলায় বিপিন বাড়ি ফিরল, দেখল যে ছেলেটার প্রবল জ্বর এসেছে। চোখ বুজে জ্বরের ধমকে নিঃসার হয়ে পড়ে আছে ছেলেটা, আর শিয়রের কাছে প্রস্তর মূর্তির মতো বসে আছে মালা। ছেলেকে দেখে বিপিনের মুখ দিয়ে কোনো কথাই সরল না। হাতে পয়সা নেই, ওষুধপত্র কি করে আসবে? এমন অসময়ে হঠাৎ ছেলেটার অসুখ হলো কেন? কোনো কারণ খুঁজে না পেয়ে হঠাৎ জ্বলে উঠল বিপিন। বলল, ওই বুড়িটাই এর মূল কারণ। ওর সাপেই ছেলেটার জ্বর এসেছে, বুঝলে? কি কথা বলছো না কেন? তুমি কাঁদছো? দূর ছাই, আবার সেই কান্না। দূর 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 দূর। পরদিন সকালে একটা কাণ্ড ঘটল। ছেলেটার জ্বর সকালের দিকে কম দেখা গেল। সেই সুযোগে মালা গেল বড় রাস্তার ওদিককার একটা বাড়িতে। সেখানে নাকি ঝি রাখা হবে। বিপিন বাড়িতেই রইল। ছেলের কাছে বসে চুপচাপ সে ভাবছিল, আর কতদিন ধর্মঘট চলবে? আর কতদিন? মালা, ও মালা, ও মা। কে? মা, তুমি? আমি বাবা, আমি। দেখো দেখো, আমার মুখটা কিরকম কালো হয়ে গেছে, কিরকম আমার শরীরটাও দেখো কেমন ভেঙে গেছে। আমার শাড়িটাও ছিঁড়ে গেছে বাবা, শাড়িটাও ছিঁড়ে গেছে। আর আমার চলতেও বড় কষ্ট হয় বাবা। আমার পিঠটা যেন ভেঙে যাচ্ছে বাবা। বাবা, আমার চলতেও যেন কষ্ট হচ্ছে। মালা নেই না? মালা নেই না,
কিন্তু তুমি ফিরে এলে যে? এলাম, আর কোথায় যাব বাবা, আর কোথায় যাব, আর কোথায় যাব বাবা? 7 দিন 7 দিনে কিছু খাইনি। ও আবার সেই কান্না। খাইনি বাবা। এরা শুধু কাঁদে আর খায়, খায় আর কাঁদে। খাবার নেই, খাবার অত সস্তা নয়, বুঝলে? তুমি বেরো, বেরো এখান থেকে। কোথায় যাব বাবা? যেখানে খুশি কাজ করে খাও, গিয়ে যাও। তোমাদের ছাড়া আমার কে আছে বাবা? তোমাদের ছাড়া আমার তো কেউ নেই বাবা। 7 দিন ধরে কিছু তবে রে, ও আমার বিপিন, ভালোভাবে যদি না বেরোস বুড়ি, আমি গলা টিপে তোকে মেরে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর আসবো না গোপাল, আমি আর আসবো না গোপাল। তোমরা সুখে থাকো, তোমরা সুখে থাকো। আমি বাঁচা গেল বাবা। আর আসবো না। নীচ নিষ্ঠুর গোপাল, লোকে যাই বলে বলুক, আমি বাঁচতে চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই। তোমরা সুখে থাকো। পরদিন ছেলেটার অসুখ আরো বাড়ল, ছেলেটার অসুখ আরো বাড়ল। অতি কষ্টে এক জায়গা থেকে 4 টাকা ধার করে 2 টাকা ভিজিট দিয়ে ডাক্তার ডেকে আনলাম। অনেকক্ষণ ধরে দেখলো ডাক্তার, দেখে বলল, দেখুন বিপিনবাবু, আপনার ছেলেকে আমি দেখলাম, জলটা একদম ভালো না, ওকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করুন। আজ্ঞে ডাক্তারবাবু, ঠিক আছে। কিন্তু হাসপাতালে বেড নেই, সব হাসপাতালেই অতিরিক্ত ভিড়। তবু একটা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ পাবার সুযোগ করে দিল তারা। ইতিমধ্যে ধর্মঘটের অবস্থা আরও জটিল হয়েছে। ভেতরে ভেতরে ফ্যাক্টরির মালিকেরা বিভেদ সৃষ্টির কাজে খানিকটা সফল হয়েছে। পেটের দায়ে 2টো শিবিরে বিভক্ত হয়ে গেল শ্রমিকেরা। দালালেরা এবং খুদকাতর শ্রমিকেরা একদিকে, অন্যদিকে সেই সব শ্রমিকেরা যারা ক্ষুধার জ্বালাকেও অস্বীকার করে নিজেদের অবস্থা ভালো করতে চাইছিল। একদল চাইল মিটমাট করে কাজে যোগ দিতে, অন্য দল চাইল ধর্মঘট চালিয়ে যেতে। একদল স্থির করল যে পরদিনই তারা যোগ দেবে, আর অন্য দল স্থির করল যে সহকর্মীদের তারা বাধা দেবে। ঠিক তাই হলো। পরদিন 2 দলই গিয়ে ফ্যাক্টরির দরজার সামনে ঠেলাঠেলি আরম্ভ করলো। চিৎকার, কোলাহল, মারামারি, ফলে পুলিশ এলো, গুলি চললো, কিছু লোক গ্রেফতার হলো। যারা বাধা দিচ্ছিল তারা ছত্রভঙ্গ হয়ে গেল। অন্য দল কাজে যোগ দিল। দিনের শেষে আরো অনেকেই গিয়ে যোগ দিল। ধর্মঘট ভেস্তে গেল নামমাত্র। যারা চালু রাখলাম সেই ধর্মঘট, তাদের মধ্যে আমিও একজন। অথচ বাড়িতে 1 দানাও চাল নেই। ছেলেটা অসুস্থ, আহত অবস্থায় বাড়ি ফিরে এই সব কথা ভাবতে ভাবতে মালাকে সবই বললাম। তুমিও গেলে না কেন কাজ করতে? আমি যাব কেন? আমি কি কুত্তার বাচ্চা? হয়েছে হয়েছে, ওসব বড় বড় কথা থামাও। মুরদ নেই তার আবার। কি বললি? যা বললাম তা শোনোনি? কানে কি মোম ঢেলেছো নাকি? তবে রে, আজ তোর একদিন কি আমারই একদিন। ভাত খাবো ভাত দে, ভাত দে না ভাত দে না। ইস, কি বিশ্রী, ভাত খাবো। কি বিশ্রী এই কান্না। শুনতে শুনতে কেমন যেন অসহায় বোধ হয়। আমি ভাত খাবো। দুর্নিবার আক্রোশে ফেটে পড়তে ইচ্ছে করে, কাউকে দায়ী করতে ইচ্ছে করে।
শুধু এই কান্নার জন্য, এই কান্নার জন্য। উফ, কাঁদিস না, কাঁদিস না ওরে, কাঁদিস না বাবা, কাঁদিস না মানিক আমার, কাঁদিস না। 2 পয়সার বাড়লি 2 দিন ধরে চলছে, শুধু জলই বলা যায়। তাই খেয়ে ছেলেটা চুপ করলো, আচ্ছন্নের মতো পড়ে রইল। জ্বর বাড়ছে তার। বিপিন, ওহে বিপিন, কে? আমি। একবার বাইরে এসো তো। হ্যাঁ, কি হয়েছে? বাজারে বুড়ি বোধহয় মরে পড়ে আছে। কি বললে? বিপিন উঠে দাঁড়ালো, যেন বিদ্যুতের চাবুক এসে পড়ল তার গায়ে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। খুব রোগা, চিনতেও খুব কষ্ট হয়। তবুও ভুল করিনি আমরা। আমি ঘর থেকে বেরোলাম খুব তাড়াতাড়ি। বাইরে এসে শুনতে পেলাম ঘরের মেঝের উপর লুটে পড়ে মালা কাঁদছে, আর মায়ের কান্না শুনে ছেলেটাও ভয় পেয়ে কেঁদে উঠেছে। উফ, কি বিশ্রী এই কান্না! শুধু কি মৃত্যু শোকের কান্না? এত কুৎসিত, এত কুৎসিত নয়। বার্ধক্যে, অনাহারে, পথের উপর মা মারা গেছে বলেই কি মালার কান্না এত ভয়াবহ? সেই দিন থেকে তার কি যে শুরু হলো কিছুতেই বুঝাতে পারি না। যখন তখন ইনিয়ে বিনিয়ে কেঁদে ওঠে মালা, নিঃশব্দেও কাঁদে। আর কাঁদে ছেলেটা। জ্বর যখন কম থাকে তখনও ঘোলাতে দৃষ্টি মেলে চারিদিক তাকায়, আর নাকি সুরে কাঁদতে কাঁদতে জানাতে থাকে তার অসংখ্য চাহিদা। ভাত খাবে, মাছ খাবে, এটা খাবে, ওটা খাবে। রোগা হয়ে গেছে বড় ছেলেটা, চোখ বসে গেছে, গাল ভেঙে গেছে, জিরজির করছে হাড়গুলো, দেখে চোখে জল আসে। আর কি বিশ্রী তার কান্না! সে কান্না শুনে ভেতরটা মুচড়ে ওঠে। ভেতরে যন্ত্রপাতি যেন উল্টে পাল্টে ভেঙে চুরে যাওয়ার উপক্রম। গগন ভেদি মনে হয়, গগন ভেদি মনে হয় ছেলেটার কান্না। ছেলেটা যেন একা কাঁদছে না, তার সঙ্গে আরো অসংখ্য ছেলেরা কাঁদছে। সেই সব ছেলেরা যাদের বাপেরা মাটি কাটে, ফসল কাটে, যন্ত্র দানবকে পরিচালিত করে লোহা পেটোয়, পাথর ভাঙে। অসহ্য মনে হয় আমার, অসহ্য, অসহ্য। ধর্মঘটকারী যে কজন তখনও লড়াইটা জিয়ে রেখেছিল, তারা হঠাৎ 2 দিন বাদে আবিষ্কার করলো যে ফ্যাক্টরি তাদের বাদ দিয়েই চলতে আরম্ভ করেছে। তাদের কথা যেন কর্তৃপক্ষ এবং অন্যান্য শ্রমিকেরা ভুলেই গেছে। বস্তিতে অবসর সময়ে তারা সহকর্মীদের বোঝাতে গিয়েও ব্যর্থ হলো। সবাই কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। তাই আরও 2 দিন অপেক্ষা করে তারা শেষে এক পা করে ফ্যাক্টরির গেটের সামনে হাজির হলো। আধ ঘন্টা বাদে বুড়ো দারোয়ান এসে একটা বড় কাগজ টাঙিয়ে দিয়ে গেল ফটকের সামনে। সবাই গিয়ে ভিড় করলো সেখানে। কি ব্যাপার, কি লিখে জানালো মালিকরা? দুরু দুরু বুকে পড়তে আরম্ভ করলো সবাই। পড়ে তাদের হৃৎস্পন্দন যেন থেমে যাবার উপক্রম হলো। 2 চোখের তারায় ঝিকমিক করে আগুন জ্বলে উঠল। 3-4 জন ছাড়া বাকি 22 জন লোক ফ্যাক্টরি থেকে বরখাস্ত হয়ে গেছে। তারা যেন 5 দিন বাদে তাদের প্রাপ্য টাকা কড়ি এসে নিয়ে যায়। বিপিনও খড়গের ঘা থেকে রেহাই পেল না। ক্লান্ত পদে যখন বাড়ি ফিরলাম, মাথাটা ফু ফু করছে, চোখের সামনে ঝিলমিল করছে, দুলছে সবকিছু। চিন্তা শক্তি লুপ্ত হয়ে যাচ্ছে। টাকা নেই, পয়সা নেই, আগুনের মতো বাজার, চাকরিটা গেল,
ছেলেটার অসুখ মরে বাঁচে ঠিক নেই, ওষুধপথ্য কেনার সঙ্গতি নেই, এদিকে চাকরিটা গেল। সুবিচার চেয়েছিলাম যারা, তাদের সঙ্গে হাত মিলিয়েছিল। চুরি করতে চাইনি, খুন করতে যাইনি, তবু বরখাস্ত হতে হলো। তাহলে কি সব মিথ্যা? নীতি, ন্যায়, ধর্ম সব বাজে কথা? মানুষের জীবনটা তাহলে অদৃশ্য সেই অন্ধ নিয়তির ইঙ্গিতে চলে? তাই বিপদগ্রস্ত আরো বিপদাপন্ন হয়। মরার উপর খাড়ার ঘা পড়ে, অসংখ্যের রক্ত মাংস দিয়ে মুষ্টিমেয় প্রাসাদ রচিত হয়। মাথাটা যেন ফেটে পড়বে এক্ষুনি। কিন্তু বাড়ি ফিরেই আর একটা বিপর্যয়ের সামনে দাঁড়ালো বিপিন। আগ্নেয়গিরির এক মুখ থেকে আর একটা মুখে গিয়ে পড়ল সে। ছেলেটা জ্বরের ঘোরে অচৈতন্য হয়ে পড়েছে। মালা কাঁদছে, হাত পেতে ভিক্ষুকের মতো কথা বলে অনেক সময় ধার পাওয়া যায়, তা দিয়ে ডাক্তার ডাকাও হলো, কিন্তু ডাক্তার মাথা নাড়ল। দেরি হয়ে গেছে। টাইফয়েডের জটিলতম রূপ। মালা বিনিয়ে বিনিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বসে বসে বিপিন তাই দেখছে, আর জ্বলে উঠছে তার সারা দেহ। আমার ছেলেটা মারা যাচ্ছে, আমার ছেলেটা মারা যাচ্ছে। ব্যাধি নাকি অন্য কারণ? কাকে বলবো এ কথা? কাকে বলবো আমি এ কথা? এসব সব নিরর্থক। পৃথিবীতে এই হয়, যা নিঃশব্দে মেনেও নিতে হয়। অভিভূতের মতো বসে শুধু দেখছি, মুহূর্তের পর মুহূর্ত কেটে যাচ্ছে। মালার মৃদু কান্না শুনতে শুনতে বুকের ভেতর কোথায় যেন হাড়গোড় চুরমার হয়ে যাচ্ছে। হঠাৎ মালিক আমার, মালিক আমার, বাবা। কি হলো? বাবা ওঠো, কি হলো? ওঠো। কি হলো? মরে গেল নাকি? আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা? বাবা রে বাবা। ভয়াবহ ভয়াবহ সে কান্না। 5 বছরের মরা ছেলে কোলে করে মা কাঁদছে। মালাকে যেন চেনাই যাচ্ছে না। ও যেন মানুষ নয়, পুঞ্জীভূত বেদনার একটা স্তূপ। যে অসহায় বেদনা, অন্যায় আর বঞ্চনাতে জেগে ওঠে বিপ্লব, ও যেন সেই বেদনার বহু যুগ সঞ্চিত পাথরের পাহাড়। বিপিন ঘর থেকে বেরিয়ে গেল। তারপর কোথা থেকে কি যেন সব হয়ে গেল। ছেলেটাকে পোড়ানো হলো, রাতটাও কেটে গেল, তারও পরের দিন কেটে গেল। একসঙ্গে এতগুলো দুর্ঘটনা, এতগুলো আঘাত, সব সহ্য করে চুপ করে বসেছিল বিপিন। কিন্তু মালা চুপ ছিল না। বিনিয়ে বিনিয়ে ক্লান্ত কণ্ঠে কাঁদছিল সে। জীবন্ত মানুষের কান্না নয় তো, পাতালের ভেতরকার অন্ধকার কোন প্রকোষ্ঠে বসে যেন সে কাঁদছে। ছেলেটা যেন তার কাঁদবার শক্তি খানিকটা চুরি করে নিয়ে মারা গেছে, তাই সে চেঁচিয়ে গলা ফাটিয়ে কাঁদছে না। দাঁতে দাঁত চেপে বিপিন উঠে দাঁড়ালো, মালার কাছে গেল, বলল, মালা থামো, কেঁদো না মালা, দোহাই তোমার, কেঁদো না, কেঁদো না, শুনছো? কেঁদো না। ওরে বাবা, বাবা রে, না খেয়ে ও চিকিৎসায় যে তুই মারা গেলি রে আহ, মালা থামো। না থামো। না না, থামবো না, থামবো না আমি।
বিপিনের সমস্ত রক্ত যেন মস্তিষ্কের কোটরে গিয়ে জমা হলো। কানের কাছে এসে সশব্দে তা যেন আছড়ে পড়তে লাগলো। তার চোখ লালচে হয়ে উঠল, কপালের শিরাগুলো মোটা হয়ে উঠল। না, মালার কান্নাকে থামাতেই হবে। মালার কান্নাকে থামাতেই হবে। আমি অসহায় নই, হার মানব না আমি। আমার পেশির মধ্যে যে শক্তি লুকানো আছে তাই দিয়েই আবার আবার সব কিছু জয় করব আমি। তুই থামবি না, তুই থামবি না মালা? কেন থামবো? কেন? তুমি থামতে বলার কে? তুমি তো আমার দোষের জন্য দায়ী। হ্যাঁ, কি কি বললি বল? আমার বুড়ি মাকে আর কোলের ছেলেটাকে তো তুমি খুন করেছো। আমি? হ্যাঁ, চুপ কর হারামজাদি। তুমি চুপ করবে না? কি করবে তুমি? কি করবে তুমি? মালা আর কথা বলতে পারেনি, আর কাঁদতে পারেনি। তার কান্নায় বিকৃত বিভৎস মুখটার দিকে এগিয়ে গিয়েছিল বিপিন। লোহা পিটানো শক্ত দুটো হাত দিয়ে হঠাৎ সে মালার গলাটা টিপে ধরেছিল। মালার মাথা খারাপ হয়ে গেছে। এমনি ভাবে ঘা না মারলে ও থামবে না, এটাই ভাবছিল বিপিন। মালার নরম গলার উপর তার আঙুলগুলো বসে গেল। মালা বাধা দিল, মুক্ত হতে চাইল। মাঝে মাঝে দু একটা উৎকট চিৎকারের টুকরো ছিটকে বেরোলো তার গলা থেকে। বাধ্য হয়ে বিপিন তার গলাটা একটু জোরে টিপলো। এখনো থামবে না মালা। ঢং ঢং ঢং, চমক ভাঙল বিপিনের। কান পাতল সে। জেলখানার বাইরে প্রহর ঘোষণা হলো। তার জীবনের কথা ভাবাও ফুরিয়ে এলো। সে ফিরে এলো বর্তমানে, যে বর্তমানে 5টা বাজলো। তার ফাঁসির সময় এগিয়ে এলো। সময় শেষ। হঠাৎ কাদের পায়ের শব্দ পাওয়া গেল। খট 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 খট, 3-4 জোড়া বুটের শব্দ। ঝনঝন 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 করে লোহার গেটটা সশব্দে খুলে গেল। ভেতরে এসে দাঁড়ালেন জেলার সাহেব। পেছনে বন্দুকধারী 2জন সিপাহী ও একজন হাবিলদার। বিপিন দাস। আজ্ঞে, আজ্ঞে হুজুর। উঠে দাঁড়ালো বিপিন। হঠাৎ তার মাথাটা পরিষ্কার এবং হালকা মনে হচ্ছে। 5টা বেজেছে। বাইরের পৃথিবী এখনো শান্ত, কিন্তু কোথায় কি যেন এখনো কাঁদছে। একটানা কান্না, অনেকটা মালার কান্নার মতো, ছেলেটার কান্নার মতো। তার জেলার সাহেব, শাশুড়ির কান্নার মতো। জেলার সাহেব, ওই ওই শুনুন, কে যেন কাঁদছে, তাই না? কই না তো। এবার বিপিন তোমাকে যেতে হবে। আজ্ঞে, চলুন। তোমার কিছু বলার আছে বিপিন? বলার? আছে হুজুর। কি আছে? ওদের ওদের বলবেন আমি ভুল করেছি। আমার মাথার ঠিক ছিল না। আমি বুঝিনি গলা টিপে কান্না থামানো যায় না। কি বলছো তুমি বিপিন? ঠিক ঠিক বলছি হুজুর, ঠিক বলছি। ওদের বলবেন যেন আমার মতো ওরাও ভুল না করে। ওরা যেন না থামে। কাদের বলবো এ কথা? ওদের হুজুর, ওদের যারা ছেলে বউয়ের কান্না থামাবার জন্য এখনো লড়াই করছে, তাদের। বুটের শব্দ তুলে করিডোর দিয়ে বেরোলো ওরা। আগে জেলার সাহেব, পেছনে বিপিন, তার দুপাশে 2 বন্দুকধারী সেপাই, আর সবার পেছনে হাবিলদার।
কোনো শব্দ নেই কারো মুখে, শুধু 3 জোড়া বুটের ছন্দময় শব্দ উঠতে লাগলো। খটখট খটখট, লেফট রাইট লেফট। 3 জোড়া পা যেন কথা বলছে, সদর্পে আত্মঘোষণা করছে। আর তাদের মাঝে 1 জোড়া পা একেবারে নগ্ন, নিঃশব্দ, মৃত্যুর মতো। আকাশের আলোক তরুণটা তখন একটু একটু করে খুলবার উপক্রম করেছে। জেল কম্পাউন্ডের বড় বড় আম গাছের ডালে তখন পাখিরা প্রভাতী গান গাইছে। অন্ধকার তরল হয়ে এসেছে। আলো আঁধারে মেশানো বিস্তৃত উঠোনে হঠাৎ ফাঁসির মঞ্চটাকে দেখা গেল। জেলার সাহেব বললেন, থামো। শুনছিলেন কান্না, কাহিনী নবেন্দু ঘোষ, অংশগ্রহণে বিপিন, কালিদাস, বুড়ি শাশুড়ি নমিতা, মালা, সুকন্যা, জেলার সাহেব, অফিসার চৌবেজি, ডাক্তার হামিদ। গল্প বিবরণে, পরিচালনা এবং সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন নবেন্দু ঘোষ রচিত কান্না।